বিষয় রমজান পরবর্তী হার্টের রোগীদের করণীয়। রমজান পরবর্তী হার্টের রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? হার্টের রোগীরা সব ধরনের ফল ফ্রুটই খেতে পারবেন। শুধুমাত্র হার্টের রোগী যাদের ডায়াবেটিস আছে তারা কিছু খাবার অ্যাভয়েড করবে যেগুলোতে সুগার খুব বেশি বেড়ে যায়। সেই সমস্ত খাবারের মধ্যে কলা একটা, তারপর আম, তরমুজ, এই খাবারগুলোতে ইনস্ট্যান্টলি ডায়াবেটিস খুব বেড়ে যায়। তো ডায়াবেটিস থাকলে কেবল এই খাবারগুলো, এই ফ্রুটসগুলো অ্যাভয়েড করবে। আর মৌসুমি ফ্রুট সব খেতে পারবে। ঈদের সময় তো আমাদের উৎসব থাকে, অনেক ধরনের খাবার আয়োজন করা হয়। তো অনেকেই হয়তো লোভ সামলাতে পারে না, ভুরিভোজ করে ফেলে, বিভিন্ন ধরনের খাবার খেয়ে ফেলে। সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। ওনার জন্য যেগুলো সুইটেবল সেগুলো খাবে। রমজান পরবর্তী হার্টের রোগীরা কিভাবে ঔষধ সেবন করবেন? রমজান পরবর্তী হার্টের রোগীদের ওষুধ সেবনের নিয়ম, যেটা অর্থাৎ সারা বছর যেভাবে খাবে, সেটা হলো যে রমজানে তো আমরা একটু স্পেশাল বলে দিই, যেহেতু 2 বেলা করে খেতে হয়। আর রমজান পরবর্তী যেভাবে 2 বেলার ওষুধ 2 বেলা, 3 বেলার ওষুধ 3 বেলা খেতে পারবে, এই ক্ষেত্রে কোনো আর নির্দিষ্ট নেই। ওষুধের মধ্যে বেশিরভাগ ওষুধ খালি পেটে খেতে ভালো। যেগুলো ব্যথার ওষুধ ভরা পেটে খেতে হয়, আর বেশিরভাগ ওষুধেই খালি পেটে খেলে ভালো হয়, কারণ খালি পেটে ওষুধ খেলে এটা অ্যাবজর্পশনটা ভালো হয়। যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, নির্দিষ্ট করে বলে না দেওয়া হয়, তাহলে বেশিরভাগ ওষুধ খালি পেটে খেলে ভালো। রমজান পরবর্তী হার্টের রোগীরা কিভাবে ব্যায়াম করবেন? হার্টের রোগীদের আমরা যেটা বলি, সপ্তাহে 5 দিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করা বা হাঁটা, ব্রিস্ক ওয়াকিং বলি আমরা, যেটা এমনি হালকা করে হাঁটা না, নাদুস নাদুস মানে হেলে দুলে হাঁটা না, একটু জোরে হাঁটা, যে হাঁটায় একটু ঘাম বের হয়, সেই রকমের ব্রিস্ক ওয়াকিং বলি আমরা। অ্যাটলিস্ট সেটা হওয়া, আর যদি আরও এক্সারসাইজ করে এটা আরও ভালো। তো অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট সপ্তাহে অন্তত 5 দিন। আর যাদের ওজন বেশি, যারা ওজন কমাতে চায়, তাদের জন্য সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা জোরে হাঁটতে পারে, তাহলে সেটা তাদের ওজন কমাতে সহায়ক হবে। হৃদরোগের ঝুঁকি বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? হৃদরোগের ঝুঁকি, কাদের হৃদরোগের ঝুঁকি বেশি, সেটা আমরা কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলি। যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, যাদের ডায়াবেটিস, যাদের কোলেস্টেরল বেশি, যারা স্মোকিং করে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, এই 5টা বড় বড় ঝুঁকি। এগুলো যাদের বেশি আছে তাদের হার্ট অ্যাটাক বা হৃদরোগ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তো এই ঝুঁকিগুলা, এই রিস্ক ফ্যাক্টরগুলো ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকে উচ্চ রক্তচাপ যে কোনো প্রকারে কন্ট্রোল রাখতে হবে। উপরেরটা 140, নিচেরটা 90-র নিচে অবশ্যই রাখতে হবে। এবং এইটার ব্যাপারে একটু স্পেশাল বলা দরকার, এই জন্য যে প্রেশার অনেক দিন ধরে বেশি থাকলেও অনেকে বুঝতে পারে না, কোনো অসুবিধা হয় না, সিমটম হয় না। সবার এই ঘাড় ব্যথা, মাথা ব্যথা হবে, কথা নাই। এই জন্য যাদের বয়স 30-এর উপরে, তাদের রুটিনলি প্রেশার চেক রাখতে হবে। প্রেশার চেক করে যাদের প্রেশার বেশি, তাদের নিয়মিত ওষুধ সেবন করতে হবে, কোনো অসুবিধা না লাগলেও। কারণ এটাকে বলা হয় নীরব ঘাতক। দীর্ঘমেয়াদী সেটা ক্ষতি করে। দীর্ঘমেয়াদী সে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি, চোখ, সব অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করে। এই জন্য কোনো সিমটম না থাকলেও, উপসর্গ না থাকলেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কিছু লাইফস্টাইল আছে, কিছু ওষুধ আছে। শুরুর দিকে হয়তো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কন্ট্রোল করা যেতে পারে, আর পরবর্তীতে কখন ওষুধ লাগবে সেটা চিকিৎসক নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী চলতে হবে। হৃদরোগের চিকিৎসা পদ্ধতি কী? হৃদরোগের চিকিৎসা বিষয়ক প্রথম কথা হলো, হৃদরোগ অনেক ব্যয়বহুল রোগ। হৃদরোগ হলে যাদের চিকিৎসা করতে, এগুলো অনেক ব্যয়বহুল। এই জন্য আমরা প্রিভেনশনের দিকে আমাদের নজর দেওয়া উচিত। যে রিস্ক ফ্যাক্টরগুলো আপনাদেরকে বললাম, সেগুলো যেন কন্ট্রোল রাখে। সেগুলো কন্ট্রোল রাখলে এটা ভ্যাকসিনের মতো কাজ করবে। একটা রোগের যেমন ভ্যাকসিন দিলে রোগটা হয় না, একইভাবে হৃদরোগের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেগুলো যদি আমরা ভালো কন্ট্রোল রাখতে পারি, তাহলে আর হৃদরোগ হবে না। আর হৃদরোগ একবার হয়ে গেলে তার ওষুধ খেতে হবে বা চিকিৎসা নিতে হবে আজীবন, যতদিন বেঁচে থাকে। এই জন্য হৃদরোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। হৃদরোগের চিকিৎসার মধ্যে, হৃদরোগ বলতে আমরা বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ, যেগুলা ব্লক সংক্রান্ত, সেগুলা যাদের সিমটম আছে বা যাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের ব্লকের ধরন কেমন দেখার জন্য এনজিওগ্রাম করে দেখতে হয়। এনজিওগ্রাম করে যদি দেখা যায় তার রিং লাগানোর মতো বা স্ট্যান্ডিং করার মতো, তাদের রিং লাগাতে হয়। আর যাদের এগুলো স্কোরিং আছে, স্কোরিংয়ে যদি দেখা যায় যে না, ওনার বাইপাস করা লাগবে, সেক্ষেত্রে বাইপাস করতে হবে। আপনারা জানেন দুটোই খুব ব্যয়বহুল।
একটা বাইপাস করতে গেলে সরকারি হসপিটালে করতে গেলে 1.5-2 লাখ লাগে, প্রাইভেটে করতে গেলে আপনার 3 লাখ থেকে 5 লাখ টাকা খরচ হয়। আর স্ট্যান্টিংও একই রকম। স্ট্যান্টিং যদিও সরকার রিংয়ের দাম নির্ধারণ করে দিয়েছে, তারপরও প্রাইভেটে আপনি একটা রুগীর একটা রিং লাগাইতে গেলে 1.5-1.5 লাখ টাকা খরচ হয়, এবং একাধিক রিং লাগাইলে সেন্টার বেসিসে এটা আরও অনেক বেশি খরচ হতে পারে। হৃদরোগীদের জন্য আপনার পরামর্শ কি? হৃদরোগীদের জন্য, বিশেষ করে যারা হৃদরোগী তাদের জন্য পরামর্শ হলো যে তাদের মনে রাখতে হবে যে তাদের কিছু ওষুধ আজীবন খেতে হবে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ আজীবন খেতে হবে, এবং তাদের কোলেস্টেরল সংক্রান্ত একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে বলে রাখি। কোলেস্টেরল ডায়াগনস্টিক লেভে যে কোলেস্টেরলের রেঞ্জ দেওয়া হয় সেটা আসলে সাধারণ মানুষের জন্য, হৃদরোগীদের জন্য না। সাধারণ মানুষের জন্য যেমন ব্যাড কোলেস্টেরল LDL লেখা হয় <100, কিন্তু হৃদরোগীদের জন্য এটা রাখতে হয় <55, কারণ এই লেভেলটা যদি মেনটেন না করে তার আবার ব্লক আসার ঝুঁকি থাকবে, এবং আরও নতুন নতুন ব্লক আসার ঝুঁকি থাকবে, এবং যে রিংগুলো লাগানো হয় এগুলোতেও আবার ব্লক চলে আসার ঝুঁকি থাকবে। এই জন্য কোলেস্টেরলটা টাইট কন্ট্রোল রাখতে হয়। যত ওষুধ লাগে, যেমন ওষুধের মধ্যে বিভিন্ন ডোজ আছে, 5, 10, 20, 40, 80 পর্যন্ত ওষুধ আছে অ্যাটরভাস্টাটিন। তো অনেকে বেশি ওষুধ খেলে মনে করে যে কোলেস্টেরল ওষুধ খেলে দুর্বল হয়ে যাবে, এরকম মনে করে। আসলে কোলেস্টেরল ওষুধ খেয়ে এরকম দুর্বল হয় না। হয়তো কিছু সাইড এফেক্ট আছে, সেগুলো আছে কিনা ডক্টর নিয়মিত তার চেক আপের মাধ্যমে দেখবে, লিভার এফেক্ট করছে কিনা, অন্য কোনো এফেক্ট মায়াবিতে হচ্ছে কিনা, এগুলো চিকিৎসক বুঝবে। তো কোলেস্টেরল ওষুধ খেলে দুর্বল হয় না, কিন্তু কোলেস্টেরল ওষুধ খেতে হবে যতক্ষণ না তার টার্গেট LDL নিচে না আসে, 55-এর নিচে না আসে।